নো প্রবলেম ইয়ার। এই তোমরা তিনজন তখন তখন থেকে কি ফুসফাস করছো? তোমাদের তো দেখি কোনো ম্যানার্স বলতেই নাই। তোমাদের সামনে যে আমরা সিনিয়ররা দাঁড়িয়ে আছি, তোমরা কিসের আমাদের সম্মান দেখাবে? তা না করে পুসুর পাসুর করতেছ, ইডিয়েটের দলগুলো। ও সরি দাদা অ্যান্ড দাদিগঞ্জ, প্লিজ সুইট। মেঘ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কথাটি বলল। মেঘের কথা শুনে জয়ী, আবির, নীল, আখি, রিয়া, সিনথিয়া সবাই ফিক করে হেসে দিল। লেজার রাগের শরীর চলতে শুরু করলো। আদিত্য ভাবলেশীন ভাবে পাশের টেবিল থেকে একটি চেয়ার নিয়ে বসে পড়লো, আর বাকি সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবাই মনে মনে ভাবছে, কে এই মেয়ে? কলেজে ভয় ডর বলতে কিছু নাই নাকি? লিজার সাথে এরকম মস্করা করা ফল যে ভয়ঙ্কর তা কি জানে না সে? ইস, এতক্ষণ দাঁড়িয়ে থেকে তোমাদের কোমর বুঝি ব্যথা করতেছে? আমাদের এটুকু মাথায় ছিল না। প্লিজ আসন গ্রহণ করুন। এই রাস্কেল মেয়ে, সিনিয়রদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়, কেউ তোমাকে শেখায়নি বেয়াদব? জি আপু, কেন কেউ শেখাবে না? আমি বইয়ে পড়েছিলাম, যেমন কুকুর তেমনই মুকুর। ওই কথাটির অর্থ জানার পর থেকে আমি আরও ভালোভাবে সবাইকে সম্মান দিতে শিখেছি। কেন অতিরিক্ত সম্মান কি আপনাদের হজম হচ্ছে না? ইউ এখানে আশিয়ানা আইমান ম্যাককে, তাকে প্রিন্সিপাল স্যার ডাকতেছে। লিজার কথার মাঝখানে একটি পিয়ন এসে কথাটি বলল। পিয়নের কথা শুনে মেঘ মনে মনে ভাবলো, আমি তো সকল কাগজপত্রে আমার নাম জাস্ট আশিয়ারা আইমান দিয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল স্যার আমার পুরো নাম কিভাবে জানলো? মেঘের ভাবনার মাঝে জয়ী মেঘকে গুঁতো দিয়ে বলল, কি ব্যাপার, তোকে প্রিন্সিপাল স্যার ডাকতেছে কেন? আমি কিভাবে জানবো? তুইও যেখানে আমিও সেখানে। এরই মধ্যে মেঘের গ্র্যান্ডপার ফোন আসলো। মেঘ যা বোঝার বুঝে গেল। মেঘ ফোন রিসিভ করে বলল, এই বুড়ো কি খিচুড়ি পাকিয়েছ বলো তো? ফোন রিসিভ করার সাথে সাথে মেঘের এমন কথা শুনে মিস্টার শিকদার থতমত খেলো। তারপর নিজেকে সামলিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আসলে তোমার ভার্সিটি প্রিন্সিপাল আমার বন্ধু হয়। অনেক দিন পর আজকে তার সাথে কথা হয়। কথার মাঝখানে স্লিপিং অফ ট্যাং হয়ে তোমার কথা বেরিয়ে গেছে। কেন, কিছু হয়েছে? তুমি সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো। কিছু হয়নি। তোমার ফ্রেন্ড আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি কি মূল্যবান ভাষণ দেবে। মেঘবালিকা প্লিজ রাগ করো না। কথার মাঝখানে বেরিয়ে গেছে, আমার কোনো দোষ নাই, সব দোষ এই জিব্বার। আমি অনেক চেষ্টা করেছিলাম কথাটা আটকাতে, কিন্তু সে গড়গড় করে বলে দিল। আই এম সরি বাচ্চা, রাগ করো না। হয়েছে, এখন আর এত ঢং করে কথা বলতে হবে না। গিয়ে দেখি তোমার প্রাণপ্রিয় বন্ধু কি বলে। রাখো এখন। এ কথা বলে মেঘ ফোন রেখে দিল। গ্র্যান্ডপার ফ্রেন্ড হয় প্রিন্সিপাল স্যার। আজকে যখন কথা বলেছিল তখন আমার কথা বলেছে, তাই আমার সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা তোরা থাক, আমি যাই। আর শোন, স্যারের সাথে দেখা করে আমি চলে যাব, আমার কাজ আছে। এ কথা বলার পর মেঘ ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে ধরেন। হঠাৎ আদিত্যর দিকে চোখ গেল। মেঘ আদিত্যর সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম মিস্টার ইংরেজ খাম্মা। নিজের এমন সম্বোধন শুনে আদিত্য ফোন চোখ সরিয়ে উপরে তাকিয়ে দেখল মেঘ সামনে দাঁড়িয়ে রয়েছে। ইয়া আহমেদ। তোমার সাহস কিভাবে হলো আমাকে এরকম আজব সম্বোধন করার? আজব তো, খাম্মাকে খাম্মা বলে ডেকেছি, এখানে আবার সাহসের প্রয়োজন হচ্ছে কেন? আর আপনি তো যেমন তেমন খাম্মা নন, একদম ইংরেজ খাম্মা। আমার কি মনে হয় জানেন, তাদের সকল জিনিস নিয়ে যাওয়ার সময় ভুলে তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে। অথবা এমনও হতে পারে তারা চিন্তা করেছিল এরকম ইউজলেস জিনিস নিয়ে গিয়ে কী করবে, তাই আপনাকে ছেড়ে গিয়েছিল। মেঘের কথার মাঝখানে আবার পিয়নে এসে বলল প্রিন্সিপাল স্যার তাকে দেখা করতে ডেকেছে। মেঘ পিয়নকে বলে আসছি, তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, ওকে বাই মিস্টার খাম্মা, পরে দেখা হবে। মেঘের কথা শুনে আদিত্য রেগে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। কি পেয়েছে কি এই মেয়েটা তাকে? যেখানে ওর বাড়ির লোকজন ওর সাথে ভেবেচিন্তে কথা বলে, সেখানে এই মেয়ে রীতিমতো ফাইজলামি শুরু করে দিয়েছে। শুধু আর একবার দেখা হোক, থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব।
যত সব সিলি গার্ল। ক্যান্টিনের সকলে আদিত্যর যাওয়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আদিত্যর রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত। আগেরবার একটি মেয়ে আদিত্যর হাতের দাবাং মার্কা থাপ্পড় খেয়ে 2 দিন অজ্ঞান ছিল। মেয়েটির ফ্রেন্ডরা মেয়েটিকে ডেয়ার দিয়েছিল আদিত্যর সাথে ধাক্কা খেয়ে তার গায়ের উপর পড়ে যেতে হবে। মেয়েটি নিজের অতিরিক্ত সাহসী প্রমাণ করতে গিয়ে ডেয়ারটি একসেপ্ট করে, যার ফলস্বরূপ 2 দিন অজ্ঞান ও 7 দিনের গা কাঁপিয়ে জ্বর। এরপরে মেয়েটি টিসি নিয়ে একেবারের জন্য চলে গিয়েছে। এই মেয়ের চেয়ে কি এখন হবে? সবার মনে শুধু একটাই দোয়া, আল্লাহ রক্ষা করুক এই নির্বোধ বালিকাকে। এখানে সবার চেয়ে বেশি অবাক হয়েছে জয়ী। যে মেয়ের পেটে বোম মারলেও মুখ দিয়ে সহজে কথা বেরোয় না, সে মেয়ে এসব আচেনা কথা বলে গেল। এটাও তাকে দেখতে হচ্ছে। তাও আবার কাকে এসব কথা বলে গেল? আদিত্য ভাইকে। দুনিয়াতে কি মানুষের অভাব পড়েছিল? বর্তমানে জয়ী দেখে মনে হচ্ছে সেই দুনিয়া থেকে বিচ্ছিন্ন। মির্জা বাড়ি, চৌধুরী বাড়ি ও খান বাড়ির সকল সদস্য তৈরি হচ্ছে শপিং এ যাওয়ার জন্য। আছার, এমদাদ ও এহসানু 3 জন একসাথে বসে গল্প করছে ও সকল মহিলাদের তৈরি হওয়ার অপেক্ষা করছে। এরই মধ্যে জয়ী তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসলো। আসছে না কোথায় জেসিকা? ওকে এখন পর্যন্ত একবারও দেখলাম না। ও কি সকালের বিষয় নিয়ে এখনো মন খারাপ? না দাদু, সেরকম কিছু না। আসলে ওর একটু কাজ ছিল, তাই এখনো আসেনি। ও কি আমাদের সাথে শপিংয়ে যাবে না? আমি তো জানি না দাদু, ওর সাথে এখনো কথা হয়নি। আসছেনাকে কল করো, কল করে শপিং মলে আসতে বলো। জয়ী মেঘকে কল করলো, তারপর কিছুক্ষণ কথা বলল। এরই মধ্যে সবাই তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। গাড়িতে উঠে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জয়ী, পুতুলের সাথে কথা হয়েছে? হ্যাঁ মা, কথা হয়েছে। ওর কিছু কাজ আছে, ওগুলো শেষ করেই শপিং মলে চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই সবাই শপিং মলে চলে আসলো। অ্যাটেনশন গাইস, 2 তলায় 1 মাস আগে একটি নতুন শোরুম ওপেন হয়েছে, এএম বুকিট কর্নার। ওখানে ছেলে মেয়ে সবার সব ধরনের পোশাক পাওয়া যায়। তাই আবার ব্র্যান্ডেড, তাছাড়া ওদের কালেকশনগুলো অনেক ইউনিক। চলো না ওখান থেকে শপিং করি, প্লিজ প্লিজ প্লিজ। আশরাফ চৌধুরীর ছোট মেয়ে মেহেরিমা কথাটি বলল। মেহেরিমা রাবিতে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। চৌধুরী বাড়ির মেছো ছেলে আধার চৌধুরীর ছোট ছেলে আহনাফও মেহেরিমার সাথে রাবিতে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। বড় ভাই মেহমাদ আর এঙ্গেজমেন্টের উপলক্ষে ওরা ছুটি নিয়ে বাড়িতে এসেছে। তোমরা সবাই এখানে থাকো, আমি ওপরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে শোরুমটা ফাঁকা করার ব্যবস্থা করছি। এ কথা বলে আদিত্য ওপরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে নিচে এসে সবাইকে নিয়ে উপরে গেল। শোরুমের ভেতরে ঢুকে সবাই অবাক হয়ে গেল। এত সুন্দর ও ইউনিক কালেকশন এখানে, যা বলার মতো নয়। সবাই যে যার মতো ড্রেস দেখতে শুরু করলো। 3 ফ্যামিলির সাথে আদিত্য, লিজা, আরাব এর বন্ধুরাও এসেছে। জয়ীকে এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বপ্না এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জেসিকা, মন খারাপ নাকি কিছু পছন্দ হচ্ছে না? আমি আগেই বলেছি বিড়িতে সবাই জয়ীকে জেসিকা ও জেসি বলে ডাকে, শুধু মেঘ জয়ী বলে ডাকে। আর স্বপ্না মেয়েটি লিজাদের ফ্রেন্ড হওয়া সত্ত্বেও যথেষ্ট মিশুক ও ফ্রেন্ডলি এবং ভালো মনের একটি মেয়ে। কেয়া একটু অহংকারী টাইপের। না আপু, সেরকম কিছু না। আসলে আমি অ্যাশের জন্য ওয়েট করতেছি। আর এখানকার সব ড্রেস অনেক সুন্দর, কিন্তু এরকম ইভেন্ট পার্টি এগুলোর জন্য বরাবরই অ্যাশ আমাকে ড্রেস সিলেক্ট করে দেয়। ওর চয়েস জাস্ট অসাধারণ। একদিনে এতটা গভীর বন্ধুত্ব? একদিনে কেন হতে যাবে ভাইয়া? আমি বিগত 4 বছর ধরে অ্যাশের সাথে এবং সে আমার বেস্ট ফ্রেন্ড, এর চাইতেও বেশি। তোমাদের না আজকে দেখা, আর তাছাড়া তুই তো 4 বছর ধরে কানাডায় ছিলি। হ্যাঁ, কানাডাতেই তো অ্যাশের সাথে আমার দেখা। কি আশিয়ানা কানাডায় থাকতো? তো ও এখন এখানকার ভার্সিটিতে কি করছে? আসলে আশিয়ানা একেবারে বিডিতে চলে এসেছে। ওদের কথোপকথনের মাঝখানে আশিয়ানা চলে আসলো। আশিয়ানাকে দেখে জয়ী মুখ ফুলিয়ে অন্যদিকে চলে গেল।
আশিয়ানা মনে মনে ভাবলো, এর আবার কি হলো? পরক্ষণেই মনে পড়লো সে আসতে অনেকটা লেট করেছে, তাই মহারানী রেগে গিয়েছে। আর বাকিরা সবাই আশিয়ানার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আশিয়ানাকে আজকে যে বেশি সুন্দরী লাগছে এরকমটা না, আমাদের নায়িকা অলওয়েজ কিউট। আসলে হয়েছে কি, মেঘ ভার্সিটি থেকে একটি কাজের জন্য বাহিরে গিয়েছিল। কাজ শেষ হতে অনেকটা লেট হয়ে গেছে এবং সে প্রচুর ক্লান্ত হওয়াতে প্রথমে বাড়িতে গিয়েছিল, তারপর শাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে শপিং মলে চলে এসেছে। তাই সে তার চুলগুলো শুকাতে পারেনি। বর্তমান সেগুলো ছেড়ে দেওয়ায় আর তার চুলের দিকে তাকিয়ে সবাই হা হয়ে রয়েছে, কারণ এতদিন শুধু সবাই মেঘকে খোপা করা অবস্থায় দেখেছিল। মেঘের চুল হাঁটু পর্যন্ত লম্বা, সিল্কি এবং ঘন। মেঘের খোপা দেখে অনেকে আন্দাজ করেছিল মেঘের চুল ঘন, কিন্তু এতটাই সুন্দর এবং লম্বা সেটা কেউ ভাবতে পারেনি। আদিত্যকে দেখে তো মনে এসেছে ওর একটা হার্টবিট মিস হয়ে গেছে। এই প্রথম আদিত্য মেঘকে দেখে থমকে গেল। এই 2 দিন যতবার দেখা হয়েছিল কখনো মেঘকে ভালোভাবে নোটিস করেনি। মেঘের স্নিগ্ধ মুখ ও চুল দেখে আদিত্যর মনে হচ্ছে সে অন্য জগতে চলে যাচ্ছে। মেঘ সবার দিকে একবার তাকিয়ে অন্যদিকে চলে গেল। মেঘকে চলে যেতে দেখে স্বপ্না জয়ীর কাছে এসে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড তো চলে যাচ্ছে। জয়ী পেছনে ঘুরে দেখলো আসলে মেঘ অন্য পাশে চলে যাচ্ছে। জয়ী দৌড়ে মেঘের কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটু অভিমান করেছি। কিসের কি তুই আমার অভিমান ভাঙাবি, তা না করে তুই তোর মতো চলে যাচ্ছিস। জয়ী, 4 বছর ধরে তুই আমার সাথে আছিস, কিছুটা হলেও তো আমাকে চিনেছিস নিশ্চয়ই। আসলে বিডিতে আসার পর থেকে তোর অন্য রূপ দেখতেছি, তাই ভাবলাম তুই বদলে গিয়েছিস। কিন্তু আসলে আমি ভুল ছিলাম। পৃথিবী এদিক থেকে ওদিকে হলে তোর বদলানো সম্ভব না। আচ্ছা হয়েছে, এখন এসব কথা বাদ দিয়ে আমাকে ড্রেস পছন্দ করে দে। এখানে একটু ওয়েট কর, আমি আসতেছি। এ কথা বলে মেঘ সামনের দিকে এগিয়ে যেতে ধরে কিছু কথা শুনে থমকে দাঁড়ালো। শুধু হাতে ফোন নিয়ে শপিং মলে এসেছো? আমাদের টাকায় শপিং করার ইচ্ছে আছে নাকি? তবে সমস্যা নাই, চাইলে 1-2 ড্রেস নিয়ে দিতেই পারি। আমরা আবার ছোট লোক না। আচ্ছা, তুমি কি আসলেই কানাডায় বড় হয়েছো? মাইন্ড করো না, বাট তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সম্ভবত বস্তি থেকে উঠে এসেছো। আজকালকার জেনারেশনের কেউ এত লম্বা চুল রাখে? তারপর আবার ড্রেসের কি অবস্থা, একদম ক্ষেত টাইপের কাপড়। অপমানের সহিত কথাটি বলে উঠলেন আয়েশা বেগম। আয়েশা বেগমের কথাগুলো শুনে মেঘ একবার নিচের দিকে তাকিয়ে দেখলো সে একটি ব্ল্যাক কালারের হাঁটু সমান টপ হোয়াইট লেগিংসের সাথে হোয়াইট কাপ কলার ঝুলিয়েছে। তারপর লিজার দিকে তাকালো। লিজা একটি অরেঞ্জ স্লিভলেস টপ ও তার সাথে শর্ট জিন্স প্যান্ট পরেছে এবং সব সময়ের মতো হেভি মেকআপ। আপনার কথা না হয় মেনে নিলাম, আমি বস্তি থেকে উঠে এসেছি, কিন্তু আমি কোনো প্রস্টিটিউট নই যে ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য শরীর বের করে পোশাক পরিধান করব। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মেঘের কথা শুনে আয়েশা বেগম চোখ লাল করে মেঘের দিকে তাকালেন। দাঁত কিরমির করে কিছু বলতে যাবেন তার আগে আছার চৌধুরী বলে উঠলেন, বোমা, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, তা না হলে কোনোদিন নিজের পতন নিজে ডেকে আনবে। একটি প্রবাদ আছে, পিপিলিকার পাকা গজায় মরিভাত ধরে। এই কথাটি তোমার জন্য প্রযোজ্য, তাই এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। দাদু, তুমি একটা বাইরের মেয়ের জন্য আমার মাকে এইভাবে অপমান করতে পারো না। ও তোমাদের মাথায় আসো, ও বাইরে মেয়ে। মেঘকে উদ্দেশ্য করে, এখানে বাইরে মেয়ে দ্বারা কি বোঝানো হয়েছে জানো? ও আমাদের মেহমান, আর মেহমানের সাথে নিশ্চয়ই এভাবে অপমান সূচক কথা বলতে হয় না। মা যেটা বলেছে তুমি জাস্ট সেটাই শুনলে। ও যে মাকে অপমান করলো সেটা শুনলে না। আসলে তোমার এবং তোমার মায়ের মতে যেটা অপমান, আমার মতে সেটা তোমার মার জন্য যোগ্য জবাব। এখন আর একটা কথা হবে না, যে যার মতো শপিং করো, আর তোমরা দুইজন নিজেকে জবানকে সামলিয়ে রাখো, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এটা তোমাদের জন্য লাস্ট ওয়ার্নিং। শেষের কথাটা ইমদাদ খান আয়েশা বেগম এবং জয়ী চাচির উদ্দেশ্যে বলল। সবার মধ্যে ইমদাদ খান সবচেয়ে বেশি রাগী এবং গম্ভীর একজন মানুষ।
একসময় আর্মির কর্নেল ছিলেন তিনি। কোনো এক কারণে চাকরি থেকে রিজাইন নিয়ে পারিবারিক ব্যবসার হাল ধরেন। তার কথার উপর কেউ কথা বলতে পারে না। আদিত্য তার বেশিরভাগ নেচার এমদাদ খান মানে তার দাদু ভাইয়ের কাছ থেকে পেয়েছে। এমদাদ খান মেঘের মাথায় হাত দিয়ে বলল, সরি দিদি ভাই, এদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এদের কথা কানে নিও না। কথায় আছে না, কুকুর লেজ কখনো সোজা হয় না, এরাও ঠিক সেই রকম। শেষের কথাটি আস্তে আস্তে মেঘের কানে বলল। মেঘ তার চিরচেনা মুচকি হাসি দিয়ে বলল, জানেন আমি আমার দুটো কানের যথাযথ ব্যবহার করি। কিভাবে? এরকম ইউজলেস কথাবার্তা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। আমার মন এতটা উদার না যেখানে সবার কথা জায়গা হবে। বাই দ্য ওয়ে, আপনি না অনেক হ্যান্ডসাম। আপনাকে দুলাভাই বলতে ইচ্ছা করতেছে না। এরকম একটা হ্যান্ডসাম পুরুষকে দুলাভাই বলে ডাকা যায় বলেন তো? তো কি বলে ডাকতে ইচ্ছে করছে? সুইটহার্ট। তুমি আমাকে সুইটহার্ট বলে ডাকলে তো তোমার বয়ফ্রেন্ড রাগ করবে, তাই না? আরে মিয়া, বয়ফ্রেন্ড কোথায় পেলেন? বয়ফ্রেন্ড নাই দেখেই তো আপনাকে সুইটহার্ট বলে ডাকবো। কেন, বফ নাই? কোনো ছেলেকে পছন্দ হয়নি? আসলে আপনার মতো কোনো হ্যান্ডসাম কাউকে খুঁজেই পাইনি, তাই কোনো বয়ফ্রেন্ড নাই। এমদাদ খান মেঘের এক্সপ্রেশন দেখে উচ্চ হাসে শব্দ করে হেসে দিলেন। এরই মধ্যে শোরুমের ম্যানেজার এসে মেঘকে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনার উসিলায় আমরা সবাই ভালো আছি। নতুন শিপমেন্ট রিসিভ করেছো? জি ম্যাম, বড় সাহেব আপনার জন্য 3টা লাগেজ ও 2টো পার্সেল আলাদা করে পাঠিয়েছে। আমি জানি। নিয়ে আসো পার্সেল দুটো, লাগেজগুলো। তুমি এদের আগে থেকে চেনো? আসলে দাদু এই শোরুমটার মালিক অ্যাশ। এই কথা শুনে সকলে অবাক চোখে মেঘের দিকে তাকালো। আর আয়েশা বেগম ও জয়ী এর চাচির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। মেঘ এত বড় শোরুমের মালিক তারা যেন ভাবতেই পারছে না অথবা চাচ্ছে না। মেঘ সকলের এক্সপ্রেশন দেখে কিছু না বলে মুচকি হাসি দিল। কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার দুজন কর্মচারীকে নিয়ে 3টি লাগেজ ও 2টি পার্সেল নিয়ে এসে মেঘকে দিল। মেঘ একটি পার্সেল নিয়ে হেয়ার সামনে দাঁড়িয়ে তাকে দিয়ে বলল, আপু এটা তোমার জন্য, আমার নিজের হাতে ডিজাইন করা। চেঞ্জিং রুম থেকে পরে এসে দেখো ফিটিং ঠিক আছে কিনা। অপর পার্সেলটি জয়ীর হাতে দিয়ে বলল, ইটস ইয়োর বেবি। জয়ী পার্সেলটি নিয়ে দৌড়ে চেঞ্জিং রুমে চলে গেল। এখানকার সব ড্রেস তুমি ডিজাইন করো? না, সব না, মাঝে মধ্যে কিছু ড্রেস ডিজাইন করি। এরই মধ্যে হিয়া তার ড্রেসটি পরে আসলো। অসম্ভব সুন্দর একটি সি গ্রিন কালার ফ্লোর টাচ গাউন। গাউনটি স্টোন ও নেট রোজ দিয়ে ডিজাইন করা। গাউনটি দেখে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। গাউনটি অনেক সুন্দর হয়েছে এবং হিয়াকে বেশ মানিয়েছে। হিয়া বলল। এরই মধ্যে জয়ী তার ড্রেসটি পরে বেরিয়ে আসলো। জয়ীর গাউনটি গোল্ডেন ও হোয়াইটের কম্বিনেশনে তৈরি। জয়ীর গাউনটি অসম্ভব সুন্দর। ওয়াও আশিয়ানা, ড্রেস দুটো অসম্ভব সুন্দর হয়েছে। আমার বিয়েতে আমি তোমার কাছ থেকে লেহেঙ্গা ডিজাইন করে নেব। আমিও যাচ্ছি তোমাদের দলে। আসছে না, তুমি ছেলেদের শারওয়ানি অথবা পাঞ্জাবি ডিজাইন করো না? জি মাঝে মধ্যে করি। আসলে এই কাজগুলো আমার মাইন্ডের ওপর নির্ভর করে। যখন যেটা করতে ইচ্ছে করে আমি তখন সেটাই করি। স্যার, ওই সাইটে রুমে যতগুলো ড্রেস আছে সবগুলো ম্যাডামের ডিজাইন করা। ম্যানেজারের কথা শুনে সকল পুরুষেরা ওই সাইডে চলে গেল, সাথে আদিত্যকেও টেনে নিয়ে গেল। ম্যানেজার আঙ্কেল, নতুন শিপমেন্টে আলাদা করে কিছু শাড়ি দেয়া হয়েছে, ওই শাড়িগুলো এনাদেরকে দেখান। পুতুলগুলো কি তোর ডিজাইন করা? জি আন্টি, আপনাদের সবার জন্য এই শাড়িগুলো আমার তরফ থেকে। আর ম্যানেজার আঙ্কেল, এনাদের যেটা বিল হয়েছে তার থেকে 30% ডিসকাউন্ট দিন। ওকে ম্যাম। এরপর সবাই সবার মতো শপিং করে রেস্টুরেন্টে ডিনার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিস্তব্ধ নরম সুন্দর প্রকৃতি দেখে যে কারো মন খুশিতে ভরে উঠবে। সারা রাত বৃষ্টি হয়ে সকালে প্রকৃতি কন্যা নিজ রূপে সজ্জিত হয়েছে।